হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে তুরস্ক মানুষবিহীন আকাশযানে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে। কিন্তু এর মানে এই নয় যে তারা এখন টেনশন ছাড়া আরামসে নাকে তেল দিয়ে ঘুমাবে। অনেক সেক্টর আছে কঠিন পরিশ্রম করে সফলতা অর্জন করার পর বহু বছর ফল ভোগ করে বিলাসী জীবন পরিচালনা সম্ভব। কিন্তু প্রযুক্তি খাতে এই সুযোগ নেই। এই সেক্টরে আজীবন নিরলস ভাবে কাজ করে যেতে হয়। সহজভাবে বলতে গেলে আপনারা মোবাইল ফোনের দিকে তাকান। খুব ঘন ঘন ফোন পরিবর্তন করি না। সাধারণত কয়েক বছর ফোন ব্যবহার করার পর কিংবা ফোন ভেঙে গেলে বা হারিয়ে গেলে নতুন ফোন কিনতে হয় বা কিনা লাগে। যখনই কোম্পানিগুলো নতুন নতুন প্রযুক্তি সম্পন্ন মোবাইল নিয়ে হাজির হয়, তখন কিছু মানুষ লেটেস্ট এই ফোনগুলো হাতে পেতে কিংবা কিনতে মরিয়া হয়ে ওঠে। আমি এটাকে একেবারে অপ্রয়োজনীয় বা অনর্থক মনে করি না। আর মোবাইল ফোনের দিকে তাকালেই আমরা বুঝতে পারি প্রযুক্তি কত দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাহলে একবার ভাবুন, যদি শুধুমাত্র একটি ফোনের ক্ষেত্রে এতটা আমূল পরিবর্তন হয়, তাহলে প্রতিরক্ষা শিল্প সম্পর্কে একটুখানি চিন্তা করুন। সেখানে কতটা বিশাল পরিবর্তন হতে পারে, যেখানে যে বিষয়টা নিয়ে সারা দুনিয়া প্রতিযোগিতায় বিভোর। কোন দেশের আগে কোন দেশ দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে, তাই সরকারের চিন্তার শেষ নাই। বিলিয়ন বিলিয়ন ডলার এই ক্ষেত্রে খরচ করতে দ্বিধা করছে না কোনো দেশই। শুরুতে যা বলেছি, তুরস্ক মনুষ্যবিহীন ড্রোনে অনেক অ্যাডভান্স হলেও তাদের দিন রাত কাজ করতে হয়, কারণ এখনো অনেক ক্ষেত্র আছে যেখানে তারা পিছিয়ে আছে। যেমন তুরস্ক আমেরিকার তৈরি ন্যানো ইউএভি ব্যবহার করে। তুরস্কের লোকাল ডিফেন্স কোম্পানিগুলো এই প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এখনো সফলতা পায়নি। চলুন আজকে এই বিষয় নিয়ে কথা বলা যাক। ন্যানো ইউএভি ব্ল্যাক হর্নেট, যা তুর্কি মেরুন স্পেশাল ফোর্স বিশেষ অপারেশনে ব্যবহার করে থাকে, কিন্তু তুরস্কের ডিফেন্স জায়ান্ট আসেলসান ব্ল্যাক হর্নেটের সমতুল্য একটি ড্রোন ডেভেলপ করেছে। তো চলুন এই বিষয়ে কথা বলা শুরু করার আগে এইরকম নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা জানেন, একই অস্ত্র প্রত্যেকটি অপারেশনে ব্যবহার করা হয় না বা যায় না। যেমন উত্তর ইরাকে গাড়ির মধ্যে থাকা সন্ত্রাসীর উপর অভিযান পরিচালনা করার জন্য যৌক্তিক উপায় হলো বাইরাক্তার TB2 বা আঙ্কা S ব্যবহার করা। এর জন্য যদি ফাইটার জেট ব্যবহার করা হয় কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তাহলে শুধু শুধু অনর্থক অর্থ খরচ হবে। এই ধরনের লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই ক্ষেত্রে শুধুমাত্র একটি অস্ত্র ব্যবস্থা খুবই কার্যকরী, এর মানে এই নয় যে এটি প্রতিটি অপারেশনে ব্যবহার করা হবে। কল্পনা করুন, অপারেশন যদি শহুরে এলাকায় হয়, তবে সৈন্যদের সবচেয়ে বেশি দরকার অপারেশন এরিয়ার রিয়েল টাইমের পরিষ্কার ছবি। এই ক্ষেত্রে যুদ্ধ বিমান বা মাঝারি উচ্চতার মানবহীন ড্রোন কিংবা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোনো কাজে আসবে না, বরং এই ক্ষেত্রে অনেক ছোট এবং অনেক শান্ত কিছু প্রয়োজন। এই ধরনের মিশনের জন্য ন্যানো ইউএভি ব্যবহার করা হয়। অবশ্য স্পেশাল ফোর্স সাধারণত সেগুলো ব্যবহার করে। তুর্কি স্পেশাল ফোর্স অত্যাধুনিক ব্ল্যাক হর্নেট ন্যানো ইউএভি ব্যবহার করে থাকে। ন্যানো ড্রোন ক্যাটাগরিতে বর্তমান বিশ্বে এটি অন্যতম ব্যাটল প্রুফ ড্রোন। ব্ল্যাক হর্নেট একটি ইউএভি যা আপনার হাতের তালুতে রাখার জন্য যথেষ্ট ছোট। এটি একটি 4 চাকার ইউএভি নয়, যেমন অন্যান্য ইউএভিতে আমরা অভ্যস্ত। এটি হচ্ছে হেলিকপ্টারের একটি ক্ষুদ্র সংস্করণ। তুর্কি স্পেশাল ফোর্স মেরিন ব্যারেটস এটি ইউজ করে। যতদূর আমি জানি, এটি বিশেষ অভিযানের আগে তাৎক্ষণিক পরিবেশ সম্পর্কে অনুসন্ধান, নজরদারি এবং তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। আপনি যে অঞ্চলে অপারেশন করবেন সে সম্পর্কে আপনি যত বেশি বিস্তারিত জানবেন, অপারেশন তত বেশি সফল হবে। তবে এর ব্যবহারের ক্ষেত্রটি কেবল অপারেশন এলাকা পর্যবেক্ষণ করা নয়। এই ধরনের ড্রোনগুলো রেডিও অ্যাক্টিভ
এটি এমন এলাকায়ও কাজ করতে পারে যেখানে রাসায়নিক লিক আছে। বিল্ডিং এর ভিতরে যেখানে কেমিক্যাল লিক আছে তা পর্যবেক্ষণ করার জন্য এটি সবচেয়ে নিরাপদ উপায়। কোনো মানুষের ঝুঁকি না নিয়েই সব ক্ষতি নির্ণয় করা যায়। এইভাবে যে দল প্রবেশ করে তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকে এবং তারা দ্রুত কাজটি সম্পন্ন করে। এটার সামনে একটি ক্যামেরা রয়েছে। এটি সেই ক্যামেরা যা তার কাজগুলো সম্পাদন করে এবং ফ্লাইটের সময় লাইভ ইমেজ প্রেরণ করে। এটি চাকার সাহায্যেও ব্যবহার করা যেতে পারে। আপনি যদি এটি আপনার ব্যাগে রাখেন তবে আপনি এটি সম্পর্কে ভুলে যাবেন। তাদের ওয়েবসাইটের তথ্য যে এর ওজন মাত্র 33 গ্রাম। যেহেতু এটি খুব হালকা, এটি একটি নির্দিষ্ট দূরত্বের পরে খালি চোখে অদৃশ্য হয়ে যায় এবং যেহেতু এটি নিঃশব্দে কাজ করে, খুব কাছাকাছি না থাকলে এটি শব্দ শোনা অসম্ভব। যদিও এটি খুবই ছোট, এটির ফ্লাইট সময় 25 মিনিট এবং ফ্লাইট রেঞ্জ 1.6 কিলোমিটার। এর মধ্যে থাকা ক্যামেরার সাহায্যে অপারেটর রিমোট কন্ট্রোল দিয়ে অতি সহজে এটিকে যে কোনো দিকে মুভ করাতে পারে। এটি একটি দুর্দান্ত সিস্টেম। অপারেশনের সময় কোনো ক্ষতি না হলে এটি বারবার ব্যবহার করা যেতে পারে। আমেরিকা বিভিন্ন দেশের সেনাবাহিনীকে 12,000-এরও বেশি ব্ল্যাক হর্নেট বিক্রি করেছে। আমেরিকার সেনাবাহিনী সম্প্রতি $20 মিলিয়ন সমমূল্যের তৃতীয় প্রজন্মের ব্ল্যাক হর্নেট অর্ডার দিয়েছে। ইংল্যান্ড এই প্রযুক্তির প্রথম ক্রেতা এবং ব্যবহারকারীদের মধ্যে একজন, কিন্তু 2016-17 সালে তারা ধীরে ধীরে এর ব্যবহার করা বন্ধ করে দেয়। এখন তাদের দেশের সেনাবাহিনী এর প্রয়োজনীয়তা অনুভব করে নতুন করে অর্ডার দেওয়ার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। ব্রিটিশ সেনাবাহিনী একটি বিশেষ বাহিনী তৈরি করতে চায়। ব্ল্যাক হর্নেটের রিকনাইসেন্স ক্যাপাবিলিটি ছাড়া সেনাবাহিনী যে পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারবে না তা বিবেচনা করেই তারা আবার 30টি ইউনিট কেনার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রত্যেকের জন্য $60,000 প্রদান করবে, অর্থাৎ মোট $1.8 মিলিয়ন। 3 বছর আগেও ফরাসি সেনাবাহিনী প্রচুর পরিমাণে ব্ল্যাক হর্নেট 3 অর্ডার করেছে। ফ্রান্স এগুলো কত দিয়ে কিনেছে তা তারা প্রকাশ করেনি, কিন্তু তারা গবেষণা করেছে যে তারা মোট $8 মিলিয়ন ব্ল্যাক হর্নেট ক্রয় করবে। এইখান থেকে ধারণা করলে বুঝতে পারি 1500টির মতো অর্ডার করেছে। সংক্ষেপে বলতে গেলে পুরো বিশ্ব ন্যানো ড্রোনে খুবই আগ্রহী। আমি বলতে চাচ্ছি এর একটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে, তাই তুরস্ক এই বাজারটি ধরার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। যদিও ব্ল্যাক হর্নেটের মতো প্রযুক্তি অর্জন করতে হলে তুরস্কের সময় লাগবে, যথেষ্ট গবেষণাও লাগবে। তুর্কি ডিফেন্স জায়ান্ট আselsan এই নিয়ে কাজ করছে। তারা এই প্রকল্পের নাম দিয়েছে শাকা। এটি ব্ল্যাক হর্নেটের মতো কাজ করবে। কয়েক ডজন শাকা একই সময়ে একে অপরের সাথে যোগাযোগে কাজ করতে সক্ষম হবে। শাকা ফার্স্ট ফ্লাইট টাইম ছিল 25 মিনিট। আর কমিউনিকেশন রেঞ্জ 2 কিলোমিটার। 2021 সালে প্রথম ফ্লাইট পরীক্ষা করা হয়েছে। সফটওয়্যারটি সম্পূর্ণরূপে ঘরোয়া, সে কারণে যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যেতে পারে। আর যোগাযোগ ব্যবস্থাও ছিল নিজস্ব। জাতীয় যোগাযোগ ব্যবস্থা মানে নিরাপদ ব্যবস্থা। ব্যাপক উৎপাদনে যাওয়ার আগে এর বৈশিষ্ট্যগুলো আরো উন্নত করা হবে, যা ক্রমশই ব্ল্যাক হর্নেটের মতো হবে। অবশ্যই ব্ল্যাক হর্নেটের সাথে পুরোপুরি প্রতিযোগিতা করা সম্ভব নয়, তবে সফটওয়্যার এবং যোগাযোগ ব্যবস্থা যেহেতু নিজস্ব, তাই বলা যায় এটি অনেক নিরাপদ। কয়েকটা অসুবিধার কথা বাদ দিলে একবার শাখা সার্ভিসে আসলে তা ক্রমাগত উন্নতি লাভ করবে এবং প্রত্যেকটি দিক থেকে আরো কার্যকরী হয়ে উঠবে। এছাড়া aselsan শাখা 2 নিয়েও কাজ করছে। শাখা 2 শাখা 1 থেকে অনেকটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য সম্পন্ন হবে। শাখা 2 এর ওজন 950 গ্রাম, যা শাখা 1 এর প্রায় 2 গুণ। এটিতে একটি 3 অক্ষের ঘরোয়া ইমেজিং সিস্টেম রয়েছে, যা আকারেও বেশ বড়। আমরা সময়ের সাথে সাথে এর অবশিষ্ট ডিটেইলস গুলো জেনে যাব। ঘোষণা করা হয়েছে যে শাখা ইউএভি সিস্টেম সম্ভবত কমপ্লিট এবং অদূর ভবিষ্যতে এটি বাজারজাত করা হবে। বলা যায় এটি মাস প্রোডাকশনের কাছাকাছি আছে। এই সিস্টেমগুলো নিজে নিজে কাজ করবে। উদাহরণস্বরূপ, যদি সংযোগ বিচ্যুতি হয়ে যায়, তারা পুনরায় ফিরে আসতে সক্ষম হবে এবং তাদের ব্যাটারি পুনরায় ব্যবহারযোগ্য হয়ে উঠবে।
এটা খুবই ভালো একটি সংযোজন, কারণ অপারেশন করার সময় চার্জ নিয়ে চিন্তা করতে হবে না এবং সৈন্যরা অতিরিক্ত ব্যাটারি নিয়ে অপারেশনের সময় আরামসে তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। অন্য কথায় কয়েক ডজন ন্যানো ইউএভি একসাথে দীর্ঘ অপারেশনের জন্য ব্যবহার করা যাবে। এতে পুরো অপারেশন এলাকা কোনো বাধা ছাড়াই পর্যবেক্ষণ করা সহজ হবে। সুতরাং সংক্ষেপে বললে ব্ল্যাক হর্নেট বিশ্বের স্পেশাল ফোর্সের জন্য অপরিহার্য। তাই দেশীয় অস্ত্র সেনাবাহিনীর জন্য উপকারী হবে, কারণ দেশীয় অস্ত্র মানে নিরাপদ, কেউ এর তথ্য হাতিয়ে নিতে পারবে না। অবশ্য বিষয়টির অর্থনৈতিক দিকও আছে। এটি একটি বড় বাজার এবং এই বাজারে আমেরিকার আধিপত্য খর্ব করার সুযোগ তুরস্কের আছে। যেমনটা তারা বাইরাক্তার ড্রোন দিয়ে বিশ্ব ড্রোন বাজার দখলে নিয়েছে। আমি আশা করি আমরা সেই দিনগুলি দেখতে পাবো। তুর্কি এই লক্ষ্যের খুব কাছাকাছি আছে। আমরা বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিতভাবে কথা বলবো যখন এটি সম্পূর্ণভাবে ব্যাপক হারে উৎপাদনে যাবে। সো এইরকম তথ্যবহুল ভিডিও ধারাবাহিকভাবে দিতে থাকবো, তাই আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।